এখনো বাড়ছে ডেঙ্গু রোগী। এডিস মশা নিয়ন্ত্রণ না হলে সারা বছরই আক্রান্ত হবে বলছেন গবেষকেরা। শুরু হলো বাঙালির বিজয়ের মাস ডিসেম্বর। ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। ঘুষ না দিলে ড্রাইভিং লাইসেন্স মেলে না ইকুরিয়া বিআরটি অফিসে। ফিটনেস সনদেও দিতে হয় টাকা। কিশোর গ্যাং ঠেকাতে ডিজিটাল ডাটাবেস করেছে রাজশাহী পুলিশ। আরও 5 স্পটে বসছে সিসিটিভি। কালো টাকা সাদা করল 3,358 জন। 31 ডিসেম্বর পর্যন্ত দেয়া যাবে আয়কর রিটার্ন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নভেম্বরে ডেঙ্গু রোগী কমতে থাকে, এবার উল্টো বেড়েছে। সর্বোচ্চ 550 রোগী শনাক্ত হয়েছে এক মাসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের রোগ নয়। গবেষকরা বলছেন নির্মাণাধীন ভবনে এডিসের জন্ম রোধ করা না গেলে সারা বছরই ডেঙ্গু আক্রান্ত হবে মানুষ। এই পরিস্থিতিতে বছর জুড়ে মশক নিধন কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। উত্তর ঢাকার বেগুনবাড়ি এলাকা। দীর্ঘদিন ধরে টিনের চালে জমে আছে বৃষ্টির পানি। জন্ম নিয়েছে মশা, অথচ মশক কর্মী ও এলাকাবাসীর চোখেই পড়েনি। উত্তরার এই ভবনে পরপর 2 বার এডিসের লার্ভা পেয়েছে সিটি কর্পোরেশন। জরিমানা করার পরও শুধরায়নি। রাজধানীতে সবচেয়ে বেশি এডিস জন্ম হচ্ছে নির্মাণাধীন ভবনে। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর মৌসুম ধরা হয়। এবছর এই 3 মাসে ডেঙ্গু রোগী 138 জন, অথচ নভেম্বরে ডেঙ্গু রোগী 550। এ পরিস্থিতিতে কাউন্সিলররা চাইছেন মশক নিধনে নতুন নির্দেশনা। অফ সিজনে কেন ডেঙ্গু রোগটা হচ্ছে সেটা একটু বিচার বিশ্লেষণ করে, একটু পরীক্ষা নিরীক্ষা করে তারা যেন এটা আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করব। বাইরে চলছে অথবা ডেঙ্গুটা বাড়তেছে, কিন্তু এটা কি করে বাড়ে, কেন বাড়ে, কিভাবে বাড়তেছে, এটা কিন্তু আমরা এখনো ওরকম পাচ্ছি না। যে প্রেসার পাচ্ছি না। গবেষকরা বলছেন যেসব এলাকায় ওয়াসার পানি সরবরাহ কম সেখানে এডিসের ঘনত্ব বেশি, কারণ সেই এলাকার মানুষ দিনের পর দিন পানি জমিয়ে রাখে। এই এডিস মশা সারা বছরই এখন ডেঙ্গু রোগ ছড়াবে। তাই ডেঙ্গু বা এডিস মশাকে নিয়ন্ত্রণ করার বৈজ্ঞান ভিত্তিক ব্যবস্থা সারা বছর ব্যাপী নিতে হবে, শুধুমাত্র একটি সিজন চিন্তা করে নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে উত্তরের চেয়ে দক্ষিণ ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। মেয়র জানালেন সারা বছরই চলবে মশক নিধন কার্যক্রম। আমরা মশক নিয়ন্ত্রণ কার্যক্রমটাকে পুরোটাই ঢেলে সাজিয়েছি এবং আমরা এখন বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরম্ভ করেছি এবং এটা আমি জুন মাস থেকে আরম্ভ করেছি। সকালবেলা 1 ঘন্টা মশার ওষুধ দেওয়া হতো, আমরা সেটাকে 4 ঘন্টা করেছি। 2000 সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এরপর 2019 সালে সবচেয়ে বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয় ও মারা যায়। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল লাখের বেশি। মৃত্যু হয় 179 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইডস শনাক্ত করার ব্যবস্থা নেই দেশের 41 জেলায়। এতে আক্রান্তদের অনেকের শনাক্তের বাইরে থেকে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। বাড়ছে সঠিক চিকিৎসা নিশ্চিত করার চ্যালেঞ্জ। দেশে এ পর্যন্ত এইডস শনাক্ত হয়েছে 7,374 জনের। তবে ধারণা করা হয় প্রকৃত রোগীর সংখ্যা এর চেয়ে দ্বিগুণ। সংক্রমিতদের একটা বড় অংশই থেকে যাচ্ছে শনাক্তের বাইরে। এইডস শনাক্তদের 42 ভাগই ঢাকার, তবে বেশিরভাগ জেলাতেই নেই শনাক্ত করার ব্যবস্থা। এই অবস্থায় আক্রান্তদের সময়মতো শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ দেখছেন চিকিৎসকেরা। অব্যাহত গতিভাবে আমাদের টেস্টিংটা বাড়াতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা যারা ডায়াগনোস্ট হয়েছে তাদের 100 ভাগকে চিকিৎসায় রাখতে হবে, কারণ চিকিৎসায় রাখতে পারলেই শুধুমাত্র তাদের ভাইরাল লোডটা কম থাকবে এবং তাদের মধ্যে থেকে সংক্রমিত হবে না।
আমাদের পিএমসিটি প্রোগ্রাম যেখানে আছে সেখানে আসলে সমস্ত মাকে আমরা আনার চেষ্টা করছি। যদি কোনো একটি মা বাইরে থাকে তাহলে কিন্তু সে আসলে একটা পজিটিভ শিশু দিবে। এইডস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে ধরা হয় যৌনকর্মী, হিজড়া ও শিরায় মাদক গ্রহণকারীদের। তবে দেশের শনাক্ত রোগীদের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাইরের। টেস্টিং কিট এবং টেস্টিং ক্যাপাসিটির জায়গাটা যতটা হওয়া উচিত ছিল ততটা এখনো পর্যন্ত হয় না, যদিও সরকার এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। টেস্টিংয়ের প্রক্রিয়াটা বাড়লেই আপনি যে ধারণা করছেন যে আপনার 14,000 মানুষ হয়তো HIV পজিটিভ, সেই ধারণার একটা আনুমানিক একটা নির্দিষ্ট সংখ্যা আপনি পাবেন, সেটা 14,000, তার থেকে বেশি নাকি তার থেকে কম। সময়ের সঙ্গে অনেক পরিবর্তন এসেছে এইডসের চিকিৎসায়। সময়মতো রোগ শনাক্ত হলে অন্যদের সংক্রমিত করার ঝুঁকি কমার পাশাপাশি সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়ে। সারা দেশে 11টি কেন্দ্র থেকে দেয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ। ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবল, যে আমরা মেডিকেল কলেজগুলোতে সব জায়গায় ট্রিটমেন্ট আছে, ঢাকাতে ট্রিটমেন্ট আছে। তো এই ট্রিটমেন্টগুলো যদি সে নিয়মিত নেয় এবং যদি তাদেরকে অব্যাহত ফলো করে রাখা যায়, তাহলে তো এটা কোনো তার ভয়ের কোনো কারণ নাই। দেশে প্রথম HIV শনাক্ত হয় 1989 সালে। এ পর্যন্ত মারা গেছেন 1242 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 49 বছর আগে 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও লড়তে হচ্ছে স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে। ধর্মের নামে উগ্রবাদকে রুখে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ মনে করছেন ইতিহাসবিদ ও গবেষকেরা। আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিকামী বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল নিপীড়ক পাকিস্তানের বিরুদ্ধে। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর আসে বিজয়। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সোনার বাংলার প্রতিশব্দ শেখ মুজিবুর রহমান। তার দেখানো পথে হাঁটছে দেশ, দ্রুত গতিতে পৌঁছে যাচ্ছে উন্নয়নের চূড়ায়। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। ইতিহাসবিদেরা বলছেন সে চক্রান্তকারীরা এখনো নিশ্চিহ্ন হয়নি। দেশের অর্থনীতি, রাজনীতির সামনে সুযোগ পেলেই বাধা তৈরি করছে উগ্রবাদীরা। রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে হাতিয়ার হিসেবে নিয়েছে একটি গোষ্ঠী। 75-এর পরে জিয়া এরশাদ নিজেদের কারণে রাজনৈতিক বৈধতা সন্ধানের লক্ষ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে উস্কে দিয়েছিল। বর্তমান আওয়ামী লীগ কেন দিচ্ছে? এরা মুক্তিযুদ্ধ বিরোধী নারী বিদ্বেষী, এরা বঙ্গবন্ধুকে মানে না, জাতীয় সঙ্গীত গায় না, জাতীয় পতাকা তোলে না। তা কাজে সরকারের নীতি এবং কর্মের মধ্যে ত্রুটি আছে বলে এরা এত বড় সাহস পেয়েছে। গবেষকরা বলছেন বিজয়ের এত বছর পর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতা থেকে সরে আসার উস্কানি দুঃখজনক। এ পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের রাজনীতির হিসাব নিকাশের কারণে। এ থেকে পরিত্রাণ পেতে ইতিহাস চর্চার বিকল্প নেই। এই প্রজন্মের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এখন বই পড়ার আগ্রহ খুব কম। তো যদি আমরা না পড়ি তাহলে আসলে আমরা জানতে পারবো না। তাদেরকে কিন্তু তাদের মনোজগৎটাকে পরিষ্কার করতে হবে, তাদেরকে শিক্ষাটা দিতে হবে, এডুকেশনটা যাইতে হবে। আমার মনে হয় যেন নিজের এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানা, নিজের এলাকার গণহত্যার ইতিহাসটা জানা, এখানকার ভূ রাজনৈতিক ইতিহাসটা জানা, এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা আসলে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবো না। আর এইখানকার জাতি যে ঘুরে ঘুরে বারবার আন্দোলন সংগ্রামগুলোতে কিভাবে অংশগ্রহণ করেছে সেই জিনিসটা জানার জন্য চেষ্টা করাটা আমার মনে হয় যেন নতুন প্রজন্মের জন্য খুব গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে গেঁথে দিতে রাষ্ট্রীয় উদ্যোগের উপর জোর দিয়েছেন ইতিহাসবিদ ও গবেষকেরা। তরুণরাই রুখে দেবে ধর্মীয় উগ্রবাদীদের। বিজয়ের এ মাসে আসা বিশিষ্ট জনের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে এক আলোচনায় এই হুঁশিয়ারি দেন তিনি। এই সমস্ত কথা বলে তারা সমাজকে বিভ্রান্ত করতে চায়। আমি আশা করব এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য তারা পরিহার করবেন এবং এটি কখনো জনগণ মেনে নেয়নি, জনগণ মেনে নিবে না। বাংলাদেশে কোনো মৌলবাদের স্থান নেই, কোনো জঙ্গিবাদের স্থান নেই। একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ভাস্কর্যের বিরোধিতায় নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উদ্দেশ্যমূলক বক্তব্য দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর চ্যালেঞ্জ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে এক শ্রেণীর উগ্রবাদী। ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সরকার কঠোরভাবে দমন করবে বলে জানান ওবায়দুল কাদের। সরকারের সরলতাকে দুর্বলতা না ভাবারও আহ্বান জানান তিনি। সংবিধান ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না, প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। সরকারের সরলতাকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তি স্বস্তি বিনষ্টের যে কোনো অপচেষ্টা জনগণকে নিয়ে আমরা রুখে দাঁড়াব। মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বা আচরণ এদেশে বরদাস্ত করা হবে না। ঘুষ না দিলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ মেলে না রাজধানীর ইকুরিয়া বিআরটি এর আঞ্চলিক অফিসে। আর গাড়ির মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদের জন্য ঘুষ লেনদেন যেন বাধ্যতামূলক। অন্তত 10 লাখ টাকার ঘুষ লেনদেন হয় এই সরকারি দপ্তরে। ভাইভাও টিকমো না, পরীক্ষায় টিকমো না, আমি সবকিছু দিলেও টিকমো না টাকা না দিলে। 29 অক্টোবর বৃহস্পতিবার সকালে লাইসেন্স পরীক্ষার বিষয়ে জানতে ইকুরিয়া বিআরটিএ আঞ্চলিক কার্যালয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট টিম। এ সময় হাতে কাগজ দেখেই এগিয়ে আসেন আনসার সদস্যরা। পরে 10,000 টাকার বিনিময়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়। সেই সঙ্গে নামমাত্র পরীক্ষা দিয়ে 21 দিনের মধ্যেই লাইসেন্স পাইয়ে দেওয়ার প্যাকেজ দেন তিনি। আমি 2 মাসের ভিতরে পরীক্ষা দিতাম, এটা ইমার্জেন্সি কাজ, এটা করে দেন না, এটা ভালোই আমি সুন্দর করে করবো। এটার জন্য আমি 10,000 টাকা করতাম না, আমি 9,000 টাকা দিয়ে দিই, তারপর আমি করে দিই। আবার ঘুষের নির্ধারিত টাকা লেনদেন না হলে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত জটিলতায় পড়তে হয় আবেদনকারীদের। যারা ধরুন পিছিয়ে যারা সিরিয়াল আগে দিছে ওরা পাইতেছে, আর যারা পিছিয়ে দিছে ওরা পাইতেছে না। 2600 টাকা হওয়ার কথা, সেখানে আমি 9,000 টাকা দিছি, এবং আজকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে কপিটা পাবো তারপর আমাকে তাকে মিষ্টি খাওয়ার টাকা দাবি করছে। একটা দালাল ধরে যদি অ্যাপ্লাই করেন যে লাইসেন্সটা পেয়ে যাবেন, কিন্তু 2600 জায়গায় আপনি 10,000 প্লাস খরচ করতে হবে। হিসেবে দেখা যায় 29 অক্টোবর বৃহস্পতিবার শুধু ঢাকা মেট্রো সার্কেল থেকে লাইসেন্স পরীক্ষা হয় 295 জনের, যার মধ্যে ফেল ছিল 24 জন। আর ঢাকা জেলা সার্কেলের 490 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেনি 60 জন। সাভার সার্কেলে 480 পরীক্ষার্থীর মধ্যে ফেল করেন 90 জন। অভিযোগ আছে, ঘুষ না দিয়ে কোনো না কোনো ভাবে লিখিত পরীক্ষা উতরে গেছেন যারা, তাদের ভোগান্তি পদে পদে। এই সরকারি দপ্তরে দিনে ঘুষের লেনদেন প্রায় 10 লাখ টাকা বলছেন ভুক্তভোগীরা। দালাল ছাড়া এখানে সব অফিস এবং কি দালাল দুইটার একটা মিট করা আছে আর কি। টাকা দিয়ে আসছি, টাকা দিয়ে না আসলে তো পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না, হয়তো আমার ফিঙ্গার পড়বে না, হয়তো বা আরো বিভিন্ন ভোগান্তির শিকার। তবে ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়ার সুযোগ নেই বলছেন কর্মকর্তারা। তারা কিন্তু এই টাইপের কোনো অভিযোগ আমাদের করে না করলে আমি কিভাবে অ্যাকশন নিতে হবে। জনবল সংকট থাকে, তাদের মূল হলো নিরাপত্তা, পাশাপাশি তারা আমাদেরকে কাজের কিছু সহযোগিতাও করে আসতেছে। সহযোগিতার নামে যে কাউকে কোনো হয়রানি করবে। এছাড়াও মালিকানা পরিবর্তন ও ফিটনেস শাখায় দালাল চক্রের তৎপরতা দেখা গেলেও ক্যামেরা দেখে সরে পড়েন তারা। এরকম আর কেউ থাকেন না, আর কাজ করেন না, কিন্তু আমরা গতকাল দেখেছি অনেকে এখানে ছিল। এটা কি সুযোগ আছে? এখন অনেক পাবলিকও চলে আসে। অনিয়মের বিষয়ে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি বিআরটিএ চেয়ারম্যান। তবে সব অভিযোগ অস্বীকার করেন এক পরিচালক। প্রতিটা অফিসে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, এবং ম্যাজিস্ট্রেট আপনি যে কথাগুলো বললেন এটা যদি সত্যি হয়ে থাকে, ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। বিআরটিএ অনিয়ম দুর্নীতি দূর করতে সেবা প্রতিষ্ঠানের উপর নিয়মিত তদারকি জোরদারের পরামর্শ সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে কিশোরদের জন্য ডিজিটাল ডাটাবেস তৈরি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পুরো নগরের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে 500 স্পটে বসছে ক্লোজড সার্কিট ক্যামেরা। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন নাগরিকেরা। তবে কিশোর অপরাধের প্রবণতা কমাতে দায়িত্ব নিতে হবে পরিবারকেও। মাদক সেবন, নারীদের উত্ত্যক্ত করা, পাড়া মহল্লার প্রভাবশালী মাস্তান বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা সহ নানা রকম অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এমনকি খুন ধর্ষণের মতো অপরাধেও আসছে তাদের নাম। সম্প্রতি এ ধরনের অপরাধে কিশোর গ্যাংয়ের 56 সদস্যকে আটক করে রাজশাহী মহানগর পুলিশ। এরকম বিপথে যাওয়া থেকে তাদের বাঁচাতে কিশোরদের ডিজিটাল ডাটাবেস তৈরি করছে আরএমপি। কিশোরদের কর্মকাণ্ডের নজরদারি, আটক হওয়ার পর নতুন কোনো অপরাধে জড়ালে সহজেই খুঁজে বের করা যাবে তথ্য ভাণ্ডারের সাহায্যে। সেই সঙ্গে কিশোররা যেন কোনো অপরাধে না জড়িয়ে পড়ে এজন্য খেলাধুলা আয়োজন সহ নানা পরিকল্পনাও রয়েছে তাদের। ডাটাবেসের মধ্যে তাদের মোবাইল নাম্বার এবং তাদের পিতার মোবাইল নাম্বার, তাদের ঠিকানা, তারা কোন কোন জায়গায় বিচরণ করে এবং তারা কি করে না করে এবং ফার্দার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত হচ্ছে কিনা, এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত আমাদের ডাটাবেসে ইনপুট আছে। তাদের ব্যাপারে আমাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো, খুব শীঘ্র একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো, যাতে কিশোররা যেন তাদের মোটিভেটালি তাদের লেখাপড়া বা তাদের ভবিষ্যৎ কর্মপন্থা, কর্ম পরিকল্পনা তারা তৈরি করতে পারে। এদিকে অপরাধী শনাক্তে নগরীতে নতুন করে 500 স্পটে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পাশাপাশি 24 ঘন্টা মনিটরিং এর উদ্যোগ নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা যে কোনো অপরাধ আমাদের নখদর্পণে থাকবে এবং আমরা পুরো আরএমবিটাকে একটা মনিটরিং করতে পারবো এবং আবার একটা নিরাপত্তার চাদরে পুরো রাজশাহী মেট্রোপলিটন পুলিশটাকে আমরা একটা সেম আমব্রেলার মধ্যে নিয়ে আসতে চাই। অপরাধ বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল তথ্য ভাণ্ডার ও ক্লোজ সার্কিট ক্যামেরা অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে। পরিবারের বিশেষ ভূমিকা আছে, আর পরিবারের পাশাপাশি পুলিশ সামাজিক আন্দোলন খালি পুলিশের পক্ষে একা সম্ভব না, পরিবারকে এগিয়ে যেতে হবে, সামাজিক আন্দোলন করতে হবে, সর্বোপরি সর্বস্তরের জনসাধারণের এগিয়ে আসতে হবে। এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কিশোর অপরাধ কমাতে চালু করা হয় সাইবার ক্রাইম ইউনিট। এখন পর্যন্ত 40টি মামলা ও 100-এরও বেশি অভিযোগ নিষ্পত্তি করেছে এই ইউনিট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 3 মাস পর দেশে একদিনে করোনা শনাক্ত আবারও 2500 ছাড়ালো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2525 জন। মৃত্যুর সংখ্যা বেড়েছে, 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 6644 জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীত ও দূষণ বাড়লে করোনা সংক্রমণ বাড়বে, তাই স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। সবশেষ গত 2 সেপ্টেম্বর দেশে একদিনে করোনা শনাক্ত হয় 2582 জনের। এরপর প্রায় 3 মাস শনাক্তের সংখ্যা একদিনে 2500 ছাড়ায়নি। তবে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2525 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে জানা যায়, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 35 জনের। এর মধ্যে পুরুষ 24 জন ও নারী 11 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 6644 জনে। দেশে প্রথম রোগী শনাক্তের 10 দিন পর 18 মার্চ প্রথম মৃতের তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। 4 নভেম্বর তা 6000 ছাড়িয়ে যায়। এর মধ্যে 30 জুন একদিনে 64 জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীত ও বায়ু দূষণে রাজধানী সহ সারা দেশে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনা শনাক্তের সংখ্যা 4.5 লাখ ছাড়ায় 24 নভেম্বর। সোমবার দাঁড়ায় 4,64,932 জনে। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.43%। স্বাস্থ্যবিধি না মানলে এই হার আরও বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। করোনার ক্রমবর্ধমান যে সংক্রমণ হচ্ছে, এটি থেকে বাঁচার জন্য মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানা ব্যতিরিক্ত অন্য কোনো পথ নেই। এজন্য মাস্ক পরার জন্য, স্বাস্থ্যবিধি মানার জন্য, সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করতে হবে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বের শনাক্তের দিক থেকে 26তম স্থানে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে 33তম অবস্থানে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানী জুড়ে সোমবার অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ফার্মগেট, উত্তরা, কামরাঙ্গীর চরসহ 10 স্থানে মাস্ক না পরায় 116 জনকে প্রায় 26,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আরও কঠোরভাবে আইন প্রয়োগের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। রাজধানীর গণপরিবহনগুলোতে ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। সিটপ্রতি যাত্রী ওঠানোর কথা থাকলেও গাদাগাদি করে দাঁড়িয়ে যাচ্ছেন অনেকেই। অধিকাংশ বাসেই নেই হ্যান্ড স্যানিটাইজার। তার মাঝে মধ্যে বলে ভাড়া বেশি, মানে যেটা ভাড়া বেশি সেটা তারা নিতেছে, কিন্তু দাঁড়ায় আছে কি তারা যাচ্ছে, ওদিকে তাদের খেয়াল নাই যে দাঁড়ায় যাত্রী নেওয়া যাবে না। ওরা সবসময় দাঁড়ায় প্যাসেঞ্জার নেয়,
আর মাস্কের যে সচেতনতা ওটা গাড়ি থেকে যদি বলে দেওয়া হয় যে আপনারা যদি মাস্ক না পরেন তাহলে আপনাদেরকে আমরা এখানে নেওয়া হবে না, আমরা নেব না, তাহলে কিন্তু যাত্রীরা অনেক সচেতন হয়। রাজধানীর মার্কেটগুলোতেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ক্রেতা বিক্রেতার অনেকেই সচেতন নন করোনার স্বাস্থ্যবিধি নিয়ে। সবসময় পরে এখন গাড়িটা রাস্তার ভিতর নষ্ট হয়ে গেছে, এর জন্য তাড়াহুড়া করে বাসা থেকে বেড়াইছে, এই জন্য মানে খেয়াল নেই পড়াটার জন্য। ব্যবহার অনেক গাড়িতে আসে, অনেক গাড়ি ফালাই আড়া গেছে এই অবস্থা। ফার্ম গেটে অসংখ্য লোকজনের মাস্ক ছাড়া ঘোরাফেরার চিত্র বলে দিচ্ছে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে রাজধানীবাসী কতটা অসচেতন। এদের অনেককেই 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে নিম্ন আয়ের মানুষকে জরিমানা না করে সচেতন হওয়ার তাগিদ দিয়েছে জেলা প্রশাসন। অনেকে বিভিন্ন কারণে মাস্ক খুলছেন, এরপরে পড়তে ভুলে যাচ্ছেন। অনেকে আবার টোটালি কেয়ারলেস, মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন, সাথে মাস্কও নেই, পরার প্রয়োজনটাও বোধ করছেন না। তাদেরকেই আমরা সচেতন করার জন্য এই অভিযানটা পরিচালনা করছি। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এখন থেকে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। তাতেও কাজ না হলে কারাদণ্ডের বিধান কার্যকর করা যেতে পারে। এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করো, তারপরে না হলে আমরা ইনশাল্লাহ আরো ইনস্ট্রাকশন দিব, যাতে আমরা দেখবো আরো 7-8 দিন 10 দিন দেখবো, তারপরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যে যথাসম্ভব বেশি করে ফাইন করা এবং স্ট্রং পানিশমেন্টে যাওয়ার জন্য। করোনা থেকে রক্ষা পেতে বিধি মেনে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের তৈরি করোনার 3 কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, করোনার ভ্যাকসিন কিনতে স্বাস্থ্যসেবা বিভাগে 735,77,50,000 টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগদান মন্ত্রীরা। প্রায় 3 ঘণ্টা চলে এ বৈঠক। মন্ত্রিসভার বৈঠকে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন সংগ্রহের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। অক্সফোর্ড উদ্ভাবিত করোনা ভাইরাসের 3 কোটি ডোজ টিকা কিনতে স্বাস্থ্যসেবা বিভাগকে 735,77,50,000 টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী দেশের জনসাধারণকে তা বিনামূল্যে দেওয়া হবে। মানুষ তো পয়সা দিবে না, মানুষকে তো বিনা পয়সা দেওয়া হবে। এই ভ্যাকসিন যেটা আসতেছে এটা বিনা পয়সায় দেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অক্সফোর্ডের করোনা টিকা সংগ্রহের পর চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। তো WHO এর একটা প্রোটোকল আছে যে প্রথমে কারা পাবে, সেকেন্ডে কারা পাবে, এগুলো WHO করে দিচ্ছে একটা প্রোটোকল, সেই অনুযায়ী ওরা একটা প্রোগ্রাম ডেভেলপ করতেছে। এছাড়াও জাতীয় জরুরি সেবা 999 নীতিমালা 2020-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালা অনুযায়ী 999-এ কেউ মিথ্যা, বানোয়াট, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য দিলে শাস্তির মুখে পড়তে হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসন সহ 4 দফা দাবিতে সারা দেশে সোমবারও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। 5 দিন ধরে চলা কর্মসূচিতে বন্ধ রয়েছে টিকাদান, প্রসূতি সেবা সহ মাঠ পর্যায়ের সব কার্যক্রম। গত 26 নভেম্বর থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের সেবাগ্রহীতারা। বগুড়ার 12 উপজেলার 27টি কেন্দ্রে সকাল থেকে কাজে যোগ দেননি কোনো স্বাস্থ্য সহকারী। 4 দফা দাবি আদায়ে 5ম দিনের মতো কর্মসূচি পালন করছেন তারা। এতে শিশুকে টিকা দিতে আসা অনেক অভিভাবককে ফিরে যেতে হয়েছে। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির প্রভাব পড়েছে চট্টগ্রামের 15 উপজেলাতেও। কর্মসূচি অব্যাহত থাকলে ইউনিয়ন পর্যায়ে প্রায় 22 লাখ শিশুর টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। সেবা নিতে গিয়ে ফিরে যেতে হচ্ছে অনেক রোগীদের। ভাই, আমাদের তো খুব অসুবিধা হইতেছে।
আমরা বাচ্চাদেরকে নিয়ে আসি ফিরে যাইতেছে। টিকাদান কেন্দ্র বন্ধ থাকার কারণে আমাদের বাচ্চাদের টিকা দেওয়া হচ্ছে না, এই জন্য আমরা ভোগান্তিতে আছি। আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। টাঙ্গাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। বাগেরহাটে কর্মবিরতি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। বেতন বৈষম্য ও নিরসন সহ টেকনিক্যাল পদমর্যাদা চাই। একই দাবিতে মানিকগঞ্জ, ঝিনাইদহ, শরীয়তপুর, মেহেরপুর, নাটোর, পাবনা সহ বিভিন্ন জেলায়ও কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এই কর্মসূচির প্রভাব মাঠ পর্যায়ে পড়তে শুরু করলেও তা নিরসনে এখনো পর্যন্ত নেই কোনো উদ্যোগ। 350 জন আছে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে রয়েছে তীব্র শিক্ষক সংকট। মাত্র 750 শিক্ষক দিয়ে চলছে 49টি ইনস্টিটিউট। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় বলছে সংকট দূর করতে 12,000 শিক্ষক নিয়োগ হবে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকের পদ রয়েছে 71টি, কিন্তু শিক্ষক আছেন মাত্র 31 জন, বাকি পদ খালি। অথচ সেখানে শিক্ষার্থী আছে 4000। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বাড়তি চাপ নিতে হয় শিক্ষকদের। যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হয় শিক্ষার্থীরা। যদি এই পদগুলো পূরণ এবং স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকের পদ পূরণ হতো, তবে আমাদের এই সমস্যার সমাধান হতো। 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অর্ধেকেরও বেশি শিক্ষকের পদ খালি। আর এই শিক্ষক সংকট নিয়ে কোনোভাবেই মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত এ সংকটের সমাধান করতে হবে। শিক্ষকরা বলছেন শিক্ষক সংকটের কারণে তাদের 2 শিফটে কাজ করতে হয়। এতে করে শিক্ষকরা মানসম্মত ক্লাস লেকচার দিতে পারেন না। সেই সঙ্গে পদোন্নতি নিয়েও আছে শিক্ষকদের হতাশা। দীর্ঘদিন যাবৎ অনেক শিক্ষকের পদ শূন্য, অনেক কর্মচারীদের পদ শূন্য, যা কিনা ছাত্রছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে বিরাট একটা অন্তরায় হয়ে দাঁড়াত। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষক সংকট দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে 12,000 পদ সৃষ্টি হয়েছে। শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেই সঙ্গে খালি পদেও শিক্ষক নিয়োগ দেয়া হবে। আলাদা করে এই পদে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করবে এবং আশা করছি আগামী 5 থেকে 6 মাসের মধ্যে আশা করি আমরা শূন্য পদের প্রায় 60-70% পদ আমরা পূরণ করে ফেলতে পারব। 3 ধাপে এই শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে পদোন্নতি সংকট কাটানোর ব্যবস্থাও নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকানপাট। সোমবার সন্ধ্যায় বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত, যা মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানিয়েছেন, আগুন লাগার খবরে প্রথমে তাদের 2টি এবং পরে আরও 3টি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই পুড়ে যায় বাজারে অর্ধশতাধিক মুদি ও অস্থায়ী টং দোকান। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমার সময় 1 মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিভিন্ন মহলের দাবির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সময় বাড়ায় সুদ, জরিমানা এড়ানোর সুযোগ পেলেন লাখো করদাতা। শেষ দিন মনে করে সোমবার সকাল থেকেই রিটার্ন জমা দিতে অফিসগুলোতে ভিড় করেন করদাতারা। করোনার কারণে এবার মেলা না করে অফিসেই মাসব্যাপী বিশেষ সেবার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেবা নিয়ে তেমন অভিযোগ না থাকলেও বেশিরভাগ অফিসেই মানা হয়নি সামাজিক দূরত্ব। এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। সার্কেলে স্পেস এত কম, স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ নাই। এর চাইতে আমার মনে হয় যে মেলা করলেই ভালো হতো। কাউন্টার কম, কাউন্টার যদি বাড়ানো হইতো তাহলে আমরা আরো সহজভাবে দিতে পারতাম। রিটার্ন জমা শুরুর পর থেকেই এনবিআর চেয়ারম্যান দাবি করে আসছেন সময় বাড়ানো হবে না।
তবে বিকেলে সংবাদ সম্মেলনে এসে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, সরকারি বেসরকারি অংশীদারদের আবেদন বিবেচনা করে রিটার্ন জমার সময় 1 মাস বাড়ানো হলো। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে এনবিআর। বিশেষ পরিস্থিতি বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিত করতে পারে, সেই ক্ষমতা প্রয়োগ করে আমরা ব্যক্তি 2020-21 কর বছরের ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা 30 নভেম্বর 2020 থেকে 31 ডিসেম্বর 2030 পর্যন্ত বর্ধিত করেছি। তবে রিটার্ন জমায় তেমন সাড়া মেলেনি। রোববার পর্যন্ত জমা দিয়েছেন মাত্র 15 লাখ করদাতা, যা গত বছরের একই সময়ের চেয়ে মাত্র 40,000 বেশি। যদিও এবার কিছু ক্ষেত্র ছাড়া টিআইএন থাকলে রিটার্ন জমা বাধ্যতামূলক। এনবিআর এর হিসাবে কর নিবন্ধন বা ইটিআইএন আছে 50 লাখের বেশি মানুষের। 50,72,000 টিআইএনধারী আছেন, তাদের সবাই তাদের রিটার্ন দাখিল করতে পারবেন এবং এর ফলে রিটার্ন দাখিল করতে না পারার সময়জনিত বা কোভিডজনিত যে প্রশ্নগুলো তার সব সমাধান হবে। এর আগে আয়কর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, করের বোঝার কারণে কেউ যেন অর্থ পাচার না করে সে বিষয়ে লক্ষ্য রেখে নীতি নির্ধারণ করতে হবে। কর কর্মকর্তাদের হয়রানি করার মানসিকতা থেকে বের হয়ে আসার নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরে 29 নভেম্বর পর্যন্ত কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন 3,358 জন। এ সময় কর আদায় হয়েছে 400 কোটি টাকা। এনবিআর এর কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। এনবিআর এর কর্মকর্তারা জানিয়েছেন, নগদ অর্থ অন্যান্য সম্পদ দেখিয়ে আয় বৈধ করেছেন 3,220 জন, যা থেকে কর আদায় হয়েছে 381 কোটি টাকা। এছাড়া পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করেছেন 138 জন, যা থেকে কর এসেছে প্রায় 19 কোটি টাকা। তবে এ বিষয়ে কিছু জানাননি এনবিআর চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন, অল্প সম্পদের মালিকরা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ নিলেও সামাজিক অবস্থার কারণে এই সুবিধা গ্রহণ করেন না বেশি অবৈধ সম্পদশালীরা। কোনো টাকা কোনো বছরই সরকার পায় নাই। 2008 সালে শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্টের সময় মিলিটারিদের ভয়ে কিছু টাকা কালেকশন হয়েছিল, বেশ কয়েক হাজার কোটি টাকা, কিন্তু তার পরবর্তীতে এটা কয়েকশো কোটি টাকা কালেকশন হয়েছে। এবছরও ঠিক একইভাবে দেখলাম যে 400 কোটির নিচে কালেকশন হয়েছে এখন পর্যন্ত। হয়তো বছর শেষে হয়তো 500-600 কোটি টাকা হতে পারে, কিন্তু সেটা কিন্তু একটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি ফেলার মতো। জনবল সংকটে 13 বছরেও চালু হয়নি মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো পার্ক। অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো। বখাটে ও ছিনতাইকারীদের কারণে নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা। কর্মকর্তারা বলছেন, উন্নয়নে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে, এরপরই চালু করা হবে পার্কটি। মৌলভীবাজার শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সংরক্ষিত প্রাকৃতিক বনে 2007 সালে গড়ে তোলা হয় বর্ষিজোড়া ইকো পার্ক। প্রায় 1.25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ইকো কটেজ, পিকনিক স্পট, পর্যবেক্ষণ টাওয়ার সহ বেশ কিছু অবকাঠামো। নানা জাতের গাছপালায় অবাধ বিচরণ বিভিন্ন প্রজাতির পশু পাখির। কিন্তু এক যুগের বেশি হলেও চালু হয়নি পার্কটি। প্রায় 900 একর আয়তনের ইকো পার্কটির দায়িত্বে আছেন মাত্র 2 জন কর্মী। পাখি কি ডাকের খুব সুন্দর লাগে, পাহাড়ে খুবই ভালো লাগে। আরো যদি ভালো ব্যবস্থা হইতো তো খুবই ভালো লাগতো। বন্ধ থাকা এখানে তো কোনো পর্যটক আসতে পারে না, আসলেও অনেক সময় এরা বলে যে এখানে পার্ক বন্ধ, এই কারণে তারা ভিতরে ঢুকে ঘোরাফেরা করতে পারে না। যারা আসে তারা টিকিট কেটে যত পার্ক দেখে তার এই জায়গাটা অনেক সুন্দর বলে, জায়গাটা সুন্দর এবং মনোরম এবং পরিবেশ ভালো। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পার্কের অবকাঠামো। মূল পার্ক বন্ধ থাকলেও আশপাশে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রায় বখাটে ও ছিনতাইকারীদের কবলে পড়ছেন। সবার আগে দরকার নিরাপত্তাটা। মানুষ যে আসবে সে তো তার নিরাপত্তা পেতে হবে, সেজন্য এখানে এসে ছিনতাইয়ের শিকার না হয়, ভবঘুরে দ্বারা আক্রমণের শিকার না হয়, সে বিষয়টা দেখা উচিত। বন কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না বর্ষিজোড়া ইকো পার্ক। মৌলভীবাজারে খুব বেশি ঘোরার জায়গা নাই, কাজে এই পর্যটন কেন্দ্রটাকে আমরা আপগ্রেড করব ইনশাল্লাহ। সেখানে কিছু ফ্যাসিলিটিস তৈরি করব। এখানে লেক উন্নয়ন, মানুষের হাঁটার জায়গা, ওয়াকওয়ে, হ্যাঙ্গিং ব্রিজ এগুলো আমরা করব। পার্কের উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা জোরদার করার দাবি দর্শনার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সপ্তাহে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ কিছুটা কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 24 ঘন্টায় বিশ্বে করোনায় 8,000-এর বেশি মানুষ মারা গেছে। নতুন শনাক্ত হয়েছে প্রায় 5 লাখ। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো 14,73,000। আক্রান্ত 6,35,00,000-এরও বেশি।
যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 1191 জন, নতুন শনাক্ত 1.5 লাখের বেশি মানুষ। বিস্তার রুখতে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসক সংকট দেখা দেয় অবসরপ্রাপ্ত নার্স ও চিকিৎসকদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। সোমবার ব্রাজিলে নতুন শনাক্ত হয়েছে 21,000 জন। বিস্তার ঠেকাতে সাও পাওলোতে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ইতালিতে একদিনে মারা গেছে 672 জন, নতুন শনাক্ত 16,000। এছাড়াও জার্মানিতে 14,000, ইউক্রেনে প্রায় 10,000, পোল্যান্ডে 5,000 নতুন রোগী পাওয়া গেছে। যুক্তরাজ্যে একদিনে শনাক্ত হয়েছে 12,000 রোগী। আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার ভ্যাকসিন হাতে পাওয়া যাবে বলে আশা করছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা প্রতিরোধে নিজেদের ভ্যাকসিন 94 ভাগের বেশি কার্যকর ও নিরাপদ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের মডার্না। পাশাপাশি গুরুতর আক্রান্ত রোগীর ক্ষেত্রে 100 ভাগ কার্যকরের প্রমাণ পেয়েছেন তারা। এদিকে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জরুরি ব্যবহারে অনুমতি চেয়ে আবেদন করছে মডার্না। ফাইজারের পর দ্বিতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে জরুরি ব্যবহারে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA ও ইউরোপের অনুমোদনের অপেক্ষায় মডার্না। তারা জানায় 17 ডিসেম্বর এই বিষয়ে বৈঠকে বসতে পারেন FDA-র উপদেষ্টা কমিটি। এর আগে 10 ডিসেম্বর ফাইজারের ভ্যাকসিন নিয়ে বৈঠকের কথা রয়েছে। এদিকে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ফল প্রকাশ করেছে মডার্না। এতে বলা হয়েছে করোনা আক্রান্ত 196 স্বেচ্ছাসেবকের উপর গবেষণা হয়েছে। তাদের মধ্যে 185 জনকে দেওয়া হয়েছে প্লাসেবো আর বাকি 11 জন পান ভ্যাকসিন। দেখা গেছে মডার্নার ভ্যাকসিন 94.1 ভাগ কার্যকর, আর 65 বছরের ক্ষেত্রেও তা নিরাপদ বলে প্রমাণ পাওয়া গেছে। মডার্না জানায় প্লাসেবো গ্রুপে অংশ নেওয়া 30 জনের শারীরিক অবস্থা গুরুতর হয়। mRNA 1273 ভ্যাকসিন নেওয়া সবাই সুস্থ আছেন বলে দাবি মডার্নার। করোনা রোধে এই ভ্যাকসিন বেশ কার্যকর, নিরাপদ। ট্রায়ালে ভালো ফল পেয়েছি, এতে আমরা খুবই খুশি। আশা করছি শিগগিরই যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে জরুরি ব্যবহারের অনুমতি পাওয়া যাবে। নভেম্বরের মাঝামাঝি করোনা থেকে সুরক্ষায় 94.5 ভাগ কার্যকর বলে দাবি করে মডার্না। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে করোনামুক্ত জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। রোববার কোভিড টেস্ট করানোর পর রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার কাতারে যাচ্ছেন জেমি, নিশ্চিত করেছে বাফুফে। তবে শুক্রবার কাতার ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। সেখানে কোয়ারেন্টিন পর্ব কমাতে কাজ করছে বাফুফে। গত 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর কোভিড টেস্টে পজিটিভ হন জেমি ডে। এরপর থেকেই ছিলেন আইসোলেশনে। পরবর্তীতে কয়েক দফা টেস্টে উতরাতে না পারায় ছিল অস্বস্তি। হেড কোচকে ছাড়াই কাতারে যায় দল। সেখানে মূল দায়িত্ব পালন করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। বঙ্গবন্ধু টি-20 কাপে ধারাবাহিক নন সিনিয়ররা, সেভাবে তাল মেলাতে পারছেন না জুনিয়ররাও। তাতে খুব একটা হতাশ নন মিনহাজুল আবেদিন নান্নু। জানুয়ারিতে উইন্ডিজ সিরিজের দল গঠনের সময় নিতে চান প্রধান নির্বাচক। এদিকে মুমিনুলের আঙুলের চোট সারতে অস্ত্রোপচার লাগবে। নান্নুর বিশ্বাস, ফিট হয়েই উইন্ডিজের বিপক্ষে খেলবেন টেস্ট অধিনায়ক। দুই দলের 2 দিনের 2 ম্যাচ, এরপর 3 দলের প্রেসিডেন্টস কাপ, এখন চলছে 5 দলের টি-20 কাপ। সব মিলিয়ে ধীরে ধীরে করোনা পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছে বোর্ড ও ক্রিকেটাররা। এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছে। নির্বাচকেরা মাঠের খেলায় মন দিয়েছেন, ক্রিকেটারদের দেখে নেওয়ার কাজ শুরু করেছেন। সামনে ঘরোয়া গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরবে টিম টাইগার্স। নিয়মিত সদস্যরা নিয়মিত রান পাচ্ছেন না। বেশিরভাগ সিনিয়র এখনো ছন্দে ফেরেননি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল গঠনে সেজন্যই তাড়াহুড়ো করছেন না নির্বাচকেরা। আবুলের থেকে প্লেয়ারদের পারফরমেন্স দেখা হচ্ছে এবং ওদের অ্যাপ্রোচ অ্যাবিলিটি টি-20তে, এবং অনেক খেলোয়াড়ের যথেষ্ট অপরচুনিটি এবার পাচ্ছে, কারণ ফরেন প্লেয়াররা নাই, বিপিএল এ যে জিনিসটা থাকে। তো সব দিক দিয়ে ওগুলো সার্বিকভাবে আমরা যথেষ্ট ভালো অবস্থানে আছি এবং প্লেয়ারদেরকেও দেখা হচ্ছে ওদের পারফরমেন্স পুরোপুরি। দল গঠন নিয়ে মাথা ব্যথা না থাকলেও নতুন করে বিপত্তি বেঁধেছে মুমিনুলের ইনজুরিতে। আঙুলের ব্যথায় ছিটকে গেছেন টি-20 কাপ থেকে। বিসিবির মেডিকেল টিম রিপোর্ট দেখার পর জানা গেছে সার্জারি লাগবে টেস্ট অধিনায়কের। তাতে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এই মুহূর্তে বলা মুশকিল, কারণ এখনো পুরো মেলটা আমরা পাইনি। তারপরে যেহেতু সময় আছে, এখনো টেস্ট ক্রিকেটের আগে যথেষ্ট সময় আছে, এর মধ্যে আশা করছি যে রিকভারি করতে পারে। 20 ওভারের ম্যাচে নতুনরা সুযোগ পাচ্ছেন। তাদের অ্যাপ্রোচ কমিটমেন্টে করা নজর প্রধান নির্বাচকের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলারদের নৈপুণ্যে ফরচুন বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। লিটনের 35 ও সৈকত আলীর 27 ক্যামিওতে 151 রানের মাঝারি সংগ্রহ পায় চট্টগ্রাম। রানতারায় বরিশালকে ভুগিয়েছেন চট্টগ্রামের 2 পেসার। মুস্তাফিজ শরীফুলের দাপটে 141 রানে আটকে যায় বরিশাল। দুজনে নিয়েছেন 3টি করে উইকেট। 3 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন মিঠুনের চট্টগ্রাম। আগের 2 ম্যাচে দারুণ সফল চট্টগ্রামের 2 ওপেনার, কিন্তু বরিশালের বিপক্ষে জমার সুযোগই দিলেন না সৌম্য। অধিনায়ক মিঠুনের দ্রুত বিদায়ে চাপ বাড়ে চট্টগ্রামের। লিটনের ব্যাটে যথারীতি দৃষ্টিনন্দন শট। আগের ম্যাচে 50 পেয়েছিলেন, এই ম্যাচেও তেমন কিছু ইঙ্গিত, কিন্তু মিরাজকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন, করেন 35। উইকেট বাঁচাতে গিয়ে শামসুর ও মোসাদ্দেক বল খেয়েছেন, সেই তুলনায় বোর্ডে রান উঠেছে কম। শামসুর 26 ও মোসাদ্দেক করেন 28 রান। জিয়াউরের ব্যাটে আসে মাত্র 2। মুমিনুলের চোটে একাদশে জায়গা পেয়ে সৈকত আলীর 11 বলে 27 রানের ক্যামিওতে ঢুকতে থাকা চট্টগ্রাম 150 পার করে। সহজ টার্গেটে বরিশালের আলসেমি শুরু। গা ঝাড়ার আগেই ফিরেছেন মিরাজ, ইমন। তামিম যতক্ষণ ছিলেন ততক্ষণ আশাও টিকে ছিল, কিন্তু টি-20তে বেমানান ব্যাটিংয়ে চাপ বাড়িয়ে গেছেন। 32 বলে করেন 32। এরপর মুস্তাফিজ শরীফুলের তাণ্ডবে ম্যাচ থেকে ছিটকে যায় বরিশাল। আফিফ ছাড়া অঙ্কন ইরফানের ব্যাটে আসেনি রানের যোগান। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারে কমলগঞ্জে হয়ে গেল মণিপুরী হিন্দু সম্প্রদায়ের মহা রাসলীলা। প্রতি বছর উৎসবে পরিণত হলেও করোনার কারণে এবার বসেনি চিরায়ত রাসমেলা। তবে নাচ গান, পূজা অর্চনার মধ্য দিয়ে ভক্ত অনুরাগীরা স্মরণ করছেন রাধাকৃষ্ণকে। রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় 178তম উৎসবের আনুষ্ঠানিকতা। বৃন্দাবনে রাধাকৃষ্ণের আধ্যাত্মিক রাসলীলা অনুকরণেই এই মহা রাসলীলার আয়োজন। মণিপুরী সঙ্গীত ও নৃত্যনাট্যের মাধ্যমে কৃষ্ণ অভিসার, রাধা গোপী অভিসার, রাখালাপন পরিবেশন করেন তরুণ তরুণীরা। উৎসবে এবার অংশ নেয় আদমপুর ও মাধবপুরের 18টি মণিপুরী গ্রামের বাসিন্দা। তবে করোনার কারণে এবার আয়োজন ছিল কিছুটা সীমিত। পুণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতিও ছিল কম। প্রত্যেক বছর যেভাবে হয় যে রাস্তা একেবারে ব্লক হয়ে যায়, যেভাবে হাঁটতে পারে না, কিন্তু এভাবে এবছর আর হয়নি। এই রাসলীলা ঠিকই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটা আত্মবিশ্বাস যে প্রভুর দর্শন আজকে আমরা পাবো। আয়োজকরা জানান, নিজস্ব আচারানুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন। ধর্মীয় যে বিষয়গুলো আছে, রীতিনীতি, সেইগুলি আমরা পালন করছি। উৎসবকে ঘিরে প্রতি বছর যে আমাদের যে একটি বড় ধরনের মেলা হয়, বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ী এবং দোকানিরা চলে আসেন। আজকে এই উৎসবে আমরা সেই ব্যবস্থা রাখিনি। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কমলগঞ্জের মণিপুরী সম্প্রদায় আয়োজন করে মহা রাসলীলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিঃসঙ্গ হাতি কাভানের নতুন ঠিকানা কম্বোডিয়ার অভয়ারণ্য। মার্কিন পপ তারকা চেরের চাপাচাপিতে চিড়িয়াখানা থেকে বনের আভাস পেল কাভান। 2012 সালে পুরুষ সঙ্গীর মৃত্যুর পর থেকে পাকিস্তানের চিড়িয়াখানায় একাকী জীবনযাপন করছিল এই হাতি। সঙ্গীর মৃত্যুর পর 36 বছরের কাভানকে পৃথিবীর নিঃসঙ্গ হাতি হিসেবে উপাধি দেওয়া হয়। একাকিত্বের বেদনা নিয়ে ইসলামাবাদের চিড়িয়াখানায় বাস করছিল কাভান। স্বাভাবিক জীবন হারিয়ে ফেলায় বেড়ে যায় ওজন ও ফাটল ধরে নখে। চিড়িয়াখানায় নানা বয়সের মানুষ কাভানের সঙ্গ উপভোগ করত। তারা সবাই তাকে খুব মনে করবে। আমরাও ব্যথিত, কারণ কাভানের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল তা আমরা পালন করতে পারিনি। 2016 সালে পপ তারকা চে কাভানের মুক্ত জীবনের প্রচার শুরু করেন। পরে কাভানের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার অনুমতি দেয় ইসলামাবাদ হাইকোর্ট। কাভানের বর্তমান বয়স 36 বছর।
তার মতো এশিয়ার হাতির স্বাভাবিক আয়ুষ্কাল ৪৪ বছর। আমরা আশা করব কম্বোডিয়ার অভয়ারণ্যে বাকি জীবন ভালো থাকবে কাভান। অবশেষে কাভানকে পাঠানো হলো কম্বোডিয়ার বনাঞ্চলে। নতুন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তার মানসিক অবস্থা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পরিবেশ কর্মীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।